বাঁধন রূপের অধিকারী, লেখিকা সুমি চৌধুরী। পর্ব 17। সকালে খুব ভোরেই ঘুম ভাঙল রূপার। জানালার ফাঁক গলে নরম সোনালি আলো এসে পড়েছে রূপার মুখে। চারপাশে এখন শান্ত নীরবতা, যেন পুরো পৃথিবীটা ঘুমিয়ে আছে। পাশ ফিরে তাকাতেই দেখলো বৃষ্টি এখনো বাচ্চাদের মতো নাক ডেকে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আর ঠিক তার পাশে গোল হয়ে শুয়ে আছে ছোট্ট ক্যান্ডি। ক্যান্ডিকে দেখা মাত্রই রূপার ঠোঁটের কোণে অজান্তে একটা মায়াভরা হাসি ফুটে উঠল। কেন জানি এখন এই ছোট্ট প্রাণীটাকে দেখলেই তার মনটা অদ্ভুতভাবে হালকা হয়ে যায়, যেন সমস্ত দুঃখ, ভর আর অস্বস্তি কয়েক মুহূর্তের জন্য কোথাও হারিয়ে যায়। সে ধীরে ধীরে ক্যান্ডিকে কোলে তুলে নিল। ছোট্ট তুলতুলে শরীরটা তার বুকের সাথে মিশে যেতেই রূপার ভেতরটা নরম হয়ে এলো। সে আদর করে ক্যান্ডির নরম লোমে হাত বুলাতে লাগলো। ক্যান্ডি আধো ঘুম চোখেই রূপার হাতে জিভ বুলাতে লাগলো, যেন নিজের ভাষায় অভিমান করে বলছে তার খুব খিদে পেয়েছে। রূপা হেসে ফেলল। তারপর ক্যান্ডির গোলাপি নাকে আলতো টোকা দিয়ে আদুরে গলায় বলল, ওলে বাবু, তোমার বুঝি অনেক খিদে লেগেছে? ক্যান্ডি আবারও তার হাতে মুখ ঘষতে রূপার হাসিটা আরো গভীর হয়ে উঠল। সে ক্যান্ডিকে কোলে নিয়ে নিচে নেমে এলো। ততক্ষণে পুরো বাড়ির ভোরের ব্যস্ততা শুরু হয়ে গেল। রান্নাঘর থেকে মশলার গন্ধ ভেসে আসছে। রজনী রহমান আর শিল্পী রহমান সকালের রান্না নিয়ে ব্যস্ত। রূপা চুপচাপ ফ্রিজে খুলে একটা টাটকা গাজর আর টমেটো বের করলো। তারপর ক্যান্ডিকে কোলে নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। এত সকালে তাকে রান্নাঘরে দেখে রজনী রহমান মেয়েটার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, তুই এত সকালে রান্নাঘরে কি করছিস? রূপা ক্যান্ডির কান টেনে আদর করতে করতে নরম গলায় বলল, এই যে ক্যান্ডির খিদে পেয়েছে, ওর জন্য গাজর আর টমেটো কাটতে আসলাম। রজনী রহমান রূপার হাত থেকে গাজর আর টমেটো নিয়ে বললেন, তুই দাঁড়া, আমি কেটে দিচ্ছি। এই বলেই খুব যত্নে ছোট ছোট করে টুকরো করে একটা বাড়িতে সাজিয়ে দিল। রূপা বাড়িটা হাতে নিয়ে আবার নিজের রুমে ফিরে এলো, কিন্তু রুমে না গিয়ে সোজা বেলকনিতে চলে গেল। বেলকনিতে পা রাখতেই ভোরের ঠান্ডা বাতাস এসে তার চুল উড়িয়ে দিল। মুহূর্তেই মনটা কেমন শান্ত হয়ে গেল। আকাশটা এখনো পুরোপুরি উজ্জ্বল হয়নি। নরম কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। ফাঁকা রাস্তার ধারে একটা গাড়ি ধীরে ধীরে চলছে। দূর মসজিদ থেকে ভেসে আসছে কোরআন তেলাওয়াতের সুরে। সকালটা আরো মায়াময় লাগছে। রূপা ব্যালকনির রেলিং এর পাশে দাঁড়িয়ে ক্যান্ডিকে গাজরের টুকরো খাওয়াতে লাগলো। ছোট্ট ক্যান্ডিটা মজা করে খাচ্ছে আর মাঝে মধ্যে গোল গোল করে রূপার দিকে তাকাচ্ছে। ঠিক তখনই হঠাৎ তার চোখ গেল নিচের গেটের দিকে। আহসান রহমান আর বাঁধন গেট দিয়ে ভিতরে ঢুকছে। সম্ভবত দুজনেই ফজরের নামাজ পড়ে ফিরেছে। বাঁধনকে দেখা মাত্রই রূপার বুকের ভেতর ধক করে উঠল। গত রাতে সেই মুহূর্তটা আচমকা তার চোখের সামনে ভেসে উঠল। বাঁধনের রাগে জ্বলে ওঠা চোখ, রূপার গাল দুটো অজান্তে হালকা লাল হয়ে উঠল। সে দ্রুত চোখ নামিয়ে নিল। না, এই মানুষটার দিকে আর তাকাতে চাই না সে। যতটা সম্ভব দূরে থাকতে হবে বাঁধনের থেকে, খুব দূরে। বৃষ্টি ঘুম থেকে উঠে এলোমেলো চুলে দাঁত ব্রাশ করতে করতে বেলকনিতে চলে এলো। চোখে এখনো ঘুমের ঘোর লেগে আছে। রূপার সামনে এসে সে বড় একটা হাই তুলে অলস গলায় বলল, কখন উঠেছিস? রূপা ক্যান্ডির মাথায় আলতো করে হাত বুলাতে বুলাতে শান্ত গলায় বলল, এই তো কিছুক্ষণ আগেই। দৃষ্টি এবার কৌতূহলী চোখে ক্যান্ডির দিকে তাকালো। তারপর আঙুল দিয়ে ক্যান্ডির নরম গালে আলতো খোঁচা দিয়ে মুগ্ধ গলায় বলল, আচ্ছা, এটা কথা, এতটা কিউট খরগোশ তুই কোথায় পেলি? কাল থেকে দেখছি ওই খরগোশটা তোর হাতেই ঘুরছে। রূপা মুচকি এসে ক্যান্ডিকে আরো কাছে টেনে নিল। তারপর তার নরম মাথায় হাত বুলিয়ে ধীরে বলল, রাস্তায় পেয়েছি। বৃষ্টি যেন বিশ্বাসই করতে পারছে না। চোখ বড় বড় করে অবাক হয়ে বলল, হোয়াট, সিরিয়াসলি? এত সুন্দর একটা খরগোশ কেউ রাস্তায় ফেলে রাখে নাকি? আর দেখ না, একদম শান্ত, কাউকে খামচিও দেয় না। মনে হচ্ছে কারো খুব আদরের পালা খরগোশ ছিল। রূপার চোখে হঠাৎ একটুখানি মায়া নেমে এলো। সে ক্যান্ডির ছোট কানটা ছুঁয়ে নরম গলায় বলল, আমিও প্রথম দেখে বুঝেছি ও খুব ভালো একটা বাচ্চা। হয়তো কেউ অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করেছে, তাই তো মানুষের ভালোবাসাও বুঝতে পারে। বৃষ্টি কিছুক্ষণ ক্যান্ডির দিকে তাকিয়ে থেকে আবার বলল, কিন্তু কেউ ওকে রাস্তায় ফেলে যাবে কেন? রূপা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর দূরে তাকিয়ে ধীর গলায় বলল, হয়তো পথ হারিয়ে ফেলেছে, বা যে মানুষটা ওকে পুষতো সে কোনো বিপদে পড়ে ওকে রাস্তায় রেখে যেতে বাধ্য হয়েছে।
রূপার কথাটা শুনে মুহূর্তের জন্য বৃষ্টি চুপ হয়ে গেল। তারপর সে ক্যান্ডিকে কোলে তুলে নিয়ে আদর করে গালে গাল ঠেকিয়ে হেসে বলল, যাই বলিস, এই বাচ্চাটা কিন্তু ভীষণ কিউট আর মিষ্টি, একদম তুলতুলে একটা বেবি। রূপা হেসে ক্যান্ডির নাকটা আলতো করে চেপে ধরে বলল, তার জন্যই তো ওর নাম দিয়েছি ক্যান্ডি। বৃষ্টির সাথে সাথে হেসে উঠল। ক্যান্ডির নরম কানটা নাড়াতে নাড়াতে বলল, একদম পারফেক্ট নাম হয়েছে, সত্যি বলছি ওর সাথে নামটা দারুণ মানিয়েছে। দুজনের কথার মাঝে ধীরে ধীরে সকালটা পুরোপুরি জেগে উঠল। ব্যালকনিতে ভোরের নরম আলোয় ছড়িয়ে পড়েছে। ঠান্ডা বাতাসে ক্যান্ডির সাদা লোমগুলো হালকা দুলছে। সময় গড়িয়ে প্রায় 8টার দিকে বাড়িতে এলো অখিল। সে মূলত বাঁধনের সাথে দেখা করতে এসেছে। অখিলকে দেখে বাড়ির সবাই বেশ আপন করে নিল। রজনী রহমান থেকে শুরু করে আহসান রহমান সবাই সাথে খুব সহজভাবে কথা বলতে লাগলো সে। তার ব্যবহারটাই এমন, অল্প সময়ে মানুষকে আপন করে নিতে পারে। কিছুক্ষণ সবার সাথে গল্প করার পর অখিল আর বাঁধন কথা বলতে বাড়িতে পেছনের বড় বাগানের দিকে চলে এলো। সকালের হালকা রোদ তখন ঘাসের উপর পরে চকচক করছে। দূরে গাছের পাতায় জমে থাকা শিশির এখনো পুরো শুকায়নি। পরিবেশটা শান্ত হলেও বাঁধনের মুখে সেই শান্তির ছোপ নাই। তার চোখ মুখ শক্ত, ভেতরে যেন অদৃষ্ট কোনো চাপা অস্থিরতা কাজ করছে। হাঁটতে হাঁটতেই সে নিচু ঠান্ডা গলায় অখিলকে জিজ্ঞেস করলো, কেসটার আপডেট কি? অখিল কয়েক সেকেন্ড চুপ থেকে গম্ভীর গলায় বলল, কেভিনকে রিমান্ডে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে নারী পাচারের পুরো চক্রটা একা ও চালাতো না, এর পেছনে আরো কেউ আছে। বাঁধনের চল মুহূর্তে শক্ত হয়ে এলো, চোখের দৃষ্টি ভয়ঙ্কর ঠান্ডা হয়ে গেল। সে থেমে ধীরে ধীরে বলল, মুখ খুলেছে? অখিল এবার মাথা নেড়ে বলল, হ্যাঁ, একটা নাম বলেছে, মারুফ হোসেন। নামটা উচ্চারণ হতেই যেন সময়টা 1 সেকেন্ডের জন্য থেমে গেল। বাঁধনের হাঁটার গতি থেমে গেল। তার চোখ ধীরে ধীরে অখিলের দিকে উঠল। চোখের ভেতরে স্পষ্ট বিস্ময় আর সন্দেহ জমে উঠেছে। সে ভারী গলায় আবার বলল, কি নাম বললি? অখিল ভ্রু কুঁচকে আবারও বলল, মারুফ হোসেন। জানা গেছে এই মুহূর্তে তিনি দেশের বাইরে আছেন। এর জন্য আমাদের টিম এখনো কোনো অ্যাকশন নিতে পারছে না। অখিল আরো কিছু বলছিল, কিন্তু বাঁধনের কানে তখন আর কিছু ঢুকছে না। মুহূর্তের মধ্যে তার মাথায় ঝড়ের মতো ভেসে উঠল সেদিনের কথা। রূপা বলেছিল তার বাবার নাম মারুফ হোসেন। বাঁধনের বুকের ভেতরটা হঠাৎ অদ্ভুতভাবে ধক করে উঠল। তাহলে কি না, এটা কি শুধুই নামের মিল, নাকি সত্যি রূপার আসল বাবা রজনী রহমানের প্রথম স্বামী এই ভয়ঙ্কর নারী পাচার চক্রের সাথে জড়িত? বাঁধনের মুখটা ক্রমশ গম্ভীর হয়ে উঠল। দেখে অখিল কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর ভ্রু কুঁচকে শান্ত গলায় বলল, তুই মনে হয় কোনো টেনশনে আসিস, কোনো সমস্যা? বাঁধন মুহূর্তে নিজের ভেতরের অস্থিরতা চাপা দিল। মুখের ভাব স্বাভাবিক রাখার চেষ্টা করে নিচু গলায় বলল, না, তবে এই কেসটা যত দ্রুত সম্ভব সলভ করতে হবে। মারুফ হোসেনকে যে কোনোভাবে দেশে ফিরতে বাধ্য করতে হবে। কথাটা বলার সময় তার চোখের দৃষ্টি ভয়ঙ্কর ঠান্ডা হয়ে উঠল, যেন নামটার পেছনে লুকিয়ে থাকা মানুষটাকে সে এখনো সামনে পেলে শেষ করে ফেলবে। অখিল মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, আলতাফ সাহেবও একই কথা বলছে। লোকটা দেশের বাইরে থাকায় কাজটা আরো কঠিন হয়ে গেছে। দুজনের কথার মাঝে বাড়ির ভেতরে থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো শান্তা। অখিল এসেছে শুনে সে রুম থেকে বের হয়েছে। সেদিনের সাহায্যের জন্য মানুষটাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। হালকা রঙের একটা সালোয়ার পরে চুপচাপ হাঁটতে হাঁটতে সে বাগানের দিকে এলো। সকালের বাতাসে তার ওড়নাটা হালকা উড়ছে, কিন্তু কিছুটা কাছে আসতেই থেমে গেল। অখিল আর বাঁধন দুজনে এতটা মনোযোগ দিয়ে কথা বলছে যে তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বাঁধনের গম্ভীর মুখটা আরো কঠিন হয়ে আছে, আর অখিলও স্বাভাবিক রকম সিরিয়াস। শান্তা কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। এখন হঠাৎ গিয়ে বিরক্ত করাটা ঠিক হবে না, তাই সে আর সামনে এগোলো না। দূর থেকে চুপচাপ তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তবে তার চোখ বারবার গিয়ে আটকে থাকছে অখিলের মুখে। অখিলের শান্ত স্থির ভঙ্গিতে কথা বলা তরুণটা দেখে শান্তার বুকের ভেতরটা হঠাৎ অদ্ভুতভাবে ধক করে উঠল। সে নিজেই বুঝতে পারল না এমন কেন হচ্ছে। সাধারণত মেয়েরা তো সেই পুরুষের দেখে এমন অনুভব করে যাকে তাদের ভালো লাগে, যাকে দেখলে বুকের ভেতর অস্থিরতা কাজ করে। কিন্তু তার তো ভালো লাগে বাঁধনকে। তাহলে বাঁধনকে দেখে কখনো এমন অনুভূতি হয়নি কেন? আর এই মানুষটা অখিলকে দেখলেই কেন বুকের ভেতরটা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে? শান্তা নিজের ভাবনার মাঝে হারিয়ে গিয়েছিল। ঠিক তখনই একটা ভারী পুরুষালী কণ্ঠ ভেসে এলো তার কানে। আরে শান্তা, কেমন আছো?
শান্তা হালকা চমকে উঠে সামনে তাকালো, দেখলো বাঁধন আর অখিল দুজনেই তার সামনে দাঁড়িয়ে আছে। বাঁধন স্বভাব মতো একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে, দু হাত প্যান্টের পকেটে গজা, চোখে সেই চিরচেনা শান্ত অথচ গভীর দৃষ্টি। আর তার পাশে দাঁড়িয়ে থাকা অখিলের চোখে মুখে এক অদ্ভুত স্থিরতা। তার উপস্থিতিটাই যেন আলাদা একটা চাপ তৈরি করেছে। শান্তা দ্রুত নিজের ভেতরের অস্থিরতা লুকিয়ে ফেললো। তারপর ঠোঁটে ছোট্ট হাসি এনে অখিলের দিকে তাকিয়ে বলল, জি স্যার, ভালো আছি, আপনি কেমন আছেন? অখিল হালকা মাথা নেড়ে বলল, ভালো। তোমার শরীর কেমন এখন? শান্তা ছোট্ট করে মাথা নাড়িয়ে বলল, জি ভালো। অখিল কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে আবার শান্ত গলায় বলল, এখন কি ভয় করে? প্রশ্নটা শুনেই শান্তার ভেতরটা বিরক্তিতে ভরে উঠল। এই লোকটা কি সবসময় অফিসারের মতোই কথা বলে? বাড়ির ভেতরেও জেরা করার অভ্যাস যায় না নাকি? তবুও মুখে কিছু প্রকাশ না করে কোনো রকম বলল, না। অখিল এবার হালকা মাথা নেড়ে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি টেনে বলল, গুড, একদম স্ট্রং থাকবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক সেই মুহূর্তে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো রূপা আর বৃষ্টি, দুজনের পরনের কলেজ ড্রেস, কাঁধে ব্যাগ। তবে আজ রূপাকে যেন অন্য দিনের চেয়েও আলাদা লাগছে। আজ সে দুই বেনি করেনি, পুরো ঘন কালো চুল ছেড়ে দিয়েছে, হাঁটু পর্যন্ত নেমে যাওয়া সিল্কের মতো চুলগুলো হালকা বাতাসে উড়ছে। মাথায় সাদা রঙের ছোট্ট বানি ইয়ার হেডব্যান্ড, যেটা তাকে এতটাই কিউট আর নিষ্পাপ দেখাচ্ছে যে দূর থেকে দেখলে মনে হয় কোনো পুতুল হেঁটে বেরিয়ে এসেছে। ফর্সা মুখে একদম হালকা গোলাপি আভা, বড় বড় চোখ দুটোর ঘুম ভাঙা কোমলতা এখনো বয়ে গেছে। ক্যান্ডিকে খাইয়ে সে রুমেই রেখে এসেছে, চাইলে সাথে নিয়ে যেতে পারতো, কিন্তু যদি কলেজে গিয়ে ক্যান্ডি কাউকে আশ্রয় দেয় বা স্যার কিছু বলে, এ ভেবেই আর নিয়ে আসেনি। দুজনে পেছনে পেছনে বেরিয়ে এলো আকাশ, পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট, শার্টের হাতা দুটো নিখুঁতভাবে কোণে পর্যন্ত গোটানো, চুলে হালকা জেল দিয়ে সুন্দর করে সেট করা। দূর থেকে দেখলো সত্যি সিনেমার কোনো হিরোর মতো লাগে। আকাশ গাড়ির পাশে এসে দাঁড়িয়ে হালকা হাসলো, তারপর রূপা আর বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল, দুজনেই আমার গাড়িতে ওঠ, আমি পৌঁছে দিচ্ছি। বৃষ্টি কথাটা শুনে একটু অস্বস্তিতে পড়ে গেল। সে মানুষটার থেকে দূরে থাকতে চায়, সেই মানুষটাই বারবার অদ্ভুতভাবে তার সামনে এসে দাঁড়ায়। রূপা আর বৃষ্টি গাড়ির দিকে এগোতেই ঠিক তখনই বাগানের দিক থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে এলো বাঁধন, অখিল আর শান্তা। অখিলকে দেখে আকাশ আর গাড়িতে উঠল না, সোজা এগিয়ে গিয়ে তার সাথে হ্যান্ডশেক করলো। আগেই পরিচয় হয়েছিল দুজনে, অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। দুজন নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। এদিকে রূপার চোখ গিয়ে আটকে রইল বাঁধনের ওপর। লোকটা যেন নিজেকে আলাদা এক জগতে দাঁড়িয়ে আছে, পুরো মনোযোগ ফোনে। শরীরে কালো রঙের ফিটিং টি শার্ট, নিচে সাদা ট্রাউজার, বাম হাত পকেটে গোজা, ডান হাত ফোনে স্ক্রল করছে, কপালটা হালকা কুঁচকে আছে, চল শক্ত, মুখে সেই ভয়ঙ্কর গম্ভীর ভাব, যেটা দেখলেই মনে হয় মানুষটা সবসময় রাগ নিয়ন্ত্রণ করে রাখে। সকালের নরম আলোতে তার ফর্সা মুখটা আরো তীক্ষ্ণ লাগছে, এলোমেলো চুলগুলো কপালের উপর উপরে আছে। একটা পুরুষ কতটা মারাত্মক আকর্ষণীয় হতে পারে সেটা বাঁধনকে না দেখলে হয়তো কেউ বুঝতেই পারতো না। বৃষ্টি কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে রূপার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বাঁধন ভাইয়া কিন্তু সেই হ্যান্ডসাম রে, দেখ না কত লম্বা। ওনার সামনে আকাশ ভাইয়া আর ওই ছেলেটাকে দেখে আমার মনে হচ্ছে দুজনেই 15 বছরের কিশোর। রূপা সাথে সাথে চোখ বড় বড় করে বৃষ্টির দিকে তাকালো, তারপর দাঁতে চেপে নিচু গলায় বলল, ফালতু কথা বন্ধ কর, চুপচাপ দাঁড়িয়ে থাক। বৃষ্টি খিলখিল করে এসে উঠল, তারপর দুষ্টমি ভরা চোখে রূপার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, একটা মারাত্মক সত্যি কথা বলি, শোন, আমিও যদি তোর জায়গায় থাকতাম তাহলে তোর মতো আমিও বাঁধন ভাইয়ার উপর ক্র্যাশ খেয়ে বসে থাকতাম। রূপা সাথে সাথে রাগে চোখে তাকালো বৃষ্টির দিকে, তার চোখ মুখ এমনভাবে কুঁচকে গেল যেন এখন বৃষ্টিকে গলা টিপে ধরবে। বৃষ্টি সেটা দেখেই হেসে ফেলল, তারপর ঠোঁট কামড়ে কোনো রকম নিজের হাসি চেপে চুপ হয়ে গেল। এদিকে বাঁধন তখন রূপাদের দিকে তাকায়নি, পুরো মনোযোগ ফোনেই। কিন্তু অখিলের নজর হঠাৎ গিয়ে পড়ল রূপা আর বৃষ্টির উপর। সে আকাশের দিকে তাকিয়ে ভ্রু তুলে জিজ্ঞেস করলো, ওই দুইটা মেয়ে আবার কে? আকাশ ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো, তারপর হালকা হাসি দিয়ে বলল, ও রূপা আর বৃষ্টি। রূপা আমার চাচাতো বোন আর ওর ফ্রেন্ড বৃষ্টি, আর রূপা তোমাদের এসপি সাহেবের ছোট বোন।
রূপা নামটা কানে যেতেই বাঁধনের আঙুল থেমে গেল ফোনের স্ক্রিনে। ধীরে ধীরে সে মাথা তুলে সামনে তাকালো, আর পরের মুহূর্তে তার দৃষ্টি গিয়ে স্থির হলো রূপার উপর। রূপা তখন অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সকালের বাতাস তার লম্বা কালো চুলগুলো এলোমেলো ভাবে উঠছে, কখনো গাল ছুঁয়ে যাচ্ছে, কখনো ঠোঁটের কোণে এসে লাগছে। সাদা পানি ইয়ার হেডব্যান্ডে মেয়েটাকে অসম্ভব নিষ্পাপ লাগছে। বাঁধন নিচ থেকে ধীরে ধীরে পুরো মেয়েটাকেই পর্যবেক্ষণ করলো। কলেজ ড্রেস, কাঁধে ব্যাগ, চুল খোলা, আর সেই ঘন কালো চুল হাঁটুর নিচ পর্যন্ত নেমে যাওয়া চুলগুলো যেন চোখ সরাতে দিচ্ছে না তাকে। অদ্ভুতভাবে বাঁধনের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে খুব ভালো করেই লক্ষ্য করেছে, এই মেয়েটাকে দেখলে তার ভেতর কেমন যেন অস্বাভাবিক কিছু হতে থাকে। মাথা কাজ করা বন্ধ করে দেয়, রাগ হয়, আবারও চোখ সরাতে পারে না। আজ রূপাকে চুল ছেড়ে থাকতে দেখে তার ভীষণ রাগ হলো। চল শক্ত হয়ে উঠল। এভাবে চুল ছেড়ে কলেজে যাচ্ছে কেন মেয়েটা? মানুষকে কি দেখাতে চাই তার চুল? তার খুব ইচ্ছে করছে এখনই গিয়ে একটা বড় চর বসিয়ে দাঁত চেপে বলতে, তোর সাহস কি করে হয় চুল ছেড়ে কলেজে যাওয়ার? কিন্তু ঠিক তখনই বুকের ভেতর বহু দিনের জমা থাকা সেই তীব্র ঘৃণাটা আবারও মাথা তুলে দাঁড়ালো। এই মেয়েটার জন্য তো সে তাকে দেশ ছাড়তে হয়েছিল। এই মেয়েটার জন্য তার পুরো পৃথিবী একসময় এলোমেলো হয়ে গিয়েছিল। আর এই অতীতের আগুন আজও বাঁধনের ভেতরে নীরবে জ্বলছে। বাঁধনের ভাবনার মাঝে অখিল তার দিকে তাকে ভ্রু কুঁচকে একটু অবাক আর সন্দেহ মেশানো গলায় বলল, বাঁধন, এসব কি শুনছি? তোর বোন? মানে তোর তো কোনো বোন নেই, তাহলে বোন কোথা থেকে এলো? বাঁধন একবারও থামলো না। সে সোজা বাড়ির ভেতরে হাঁটতে লাগলো, একদম গম্ভীর শক্ত মুখে, পকেটে হাত গোজা, চোখের সামনে স্থির। তারপর পিছনে না তাকিয়ে ঠান্ডা একেবারে কেটে যাওয়ার কণ্ঠে বলল, আমার কোনো বোন নেই। কথাটা শেষ করে সে বড় বড় পা ফেলে বাড়ির ভিতরে চলে গেল। তার কণ্ঠে কোনো আবেগ ছিল না, কিন্তু শব্দগুলোর ভিতরে যেন এক অদ্ভুত দূরত্ব আর কড়াকড়ি জমেছিল। তার চলে যাওয়ার পর পরিবেশটা মুহূর্তেই থমথম হয়ে গেল। আকাশ একটু থেমে উকিলের দিকে তাকালো, তারপর শান্ত গলায় বলল, আসলে রূপা আমাদের বর্তমান চাচির মেয়ে, মানে চাচির আগের পক্ষের মেয়ে। অখিল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বিষয়টা পরিষ্কার হয়ে মাথা নেড়ে হালকা একটা হাসি দিল। ও আচ্ছা, বুঝেছি, সৎ বোন।